প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি মামুনুর রশিদ থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে। ইভেন্টস লাস্ট উইক। ব্যাংক একীভূতকরণের খবরে জমা রাখা অর্থ তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে গ্রাহকদের। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। প্রতিষ্ঠানটির গ্রাহকরা বলছেন, সঞ্চয় হারানোর ভয়ে উত্তোলন করে নিচ্ছেন আমানতের অর্থ। আর পূর্ণ প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করাতেই এমন পরিস্থিতি, বলছেন বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন। 2007 সাল থেকে বেসিক ব্যাংকের কারণ বাজার শাখায় হিসাব খোলেন ব্যবসায়ী মোহাম্মদ জানে আলম। আমানতের সাথে রয়েছে ব্যাংকটিতে ঋণও। সম্প্রতি বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে বেসিকের একীভূতর খবরে আতঙ্কিত তিনি। এসেছেন আমানতের অর্থ তুলে নিতে। সরকারি ব্যাংকে যখন মানুষের আমানতগুলো থাকে, তখন গ্রাহকদের একটা নিশ্চয়তা থাকে যে এই ব্যাংক কিছু হলে সেটা সরকার দেখবে। আর বেসরকারি ব্যাংকের প্রতি হয়তো বা মানুষের ততটুকু আস্থা নেই, এই জন্য হয়তো আমরা একটু আতঙ্কে আছি। আমানত হারানোর একই ভয়ে ব্যাংকটির এক যুগের গ্রাহক প্রকৌশলী ইলিয়াস আলীরও। আমানত তুলে নিতে চাচ্ছে অনেক সরকারি প্রতিষ্ঠানও। একত্রীকরণ করে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি করে এবং এই ম্যানেজমেন্টটা যদি আরও ডিটেলভাবে ক্লিয়ার করে, তাহলে আমি এবং আমার মতো যারা কাস্টমার আছে সবাই উপকৃত হবে এবং এই কনফিউশনটা দূর হবে। একীভূতকরণের খবরে সম্প্রতি 2000 কোটি টাকার বেশি আমানত উঠিয়ে নেয় বেসিক ব্যাংকের গ্রাহকরা। আমানত উত্তোলনের বাড়তি চাপ পড়েছে একীভূত হওয়া অন্যান্য ব্যাংকসহ পুরো ব্যাংক খাতেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি মাত্র 1%। একীভূতকরণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পূর্ণ প্রস্তুতির অভাবেই এমন পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা। কোন ব্যাংকটা কার সাথে অধিগ্রহণ করবে সেটা করার আগে কেন্দ্রীয় ব্যাংকে বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষে যথেষ্ট প্রিপারেশন, প্রস্তুতি নিতে হবে, গাইডলাইন ঠিক করতে হবে। বাংলাদেশে যেটা এখন হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকটা গাইডলাইন দিয়েছে, সেটা স্বয়ংসম্পূর্ণ না। নিরাপত্তা তো দিতে হবে, না দিলে পরে আমি কেন বেসিক ব্যাংক বা পদ্মা ব্যাংকে আমার টাকা রাখবো? সরকার যদি একটা প্রজ্ঞাপন দিয়ে বলতো বা বলে এখনও যে না, ডিপোজিটরদের কোনো ভয় নেই, মার্জারের থ্রুতে ডিপোজিটরের কোনো ক্ষতি হবে না, তাহলে কিন্তু আর উইথড্রটা থাকবে না। আমানত উত্তোলনের চাপে টান পড়েছে ব্যাংকের নগদ অর্থেও। সম্প্রতি ব্যাংক খাতে বেড়েছে কলমানি রেটও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। 10 বছরের বেশি সময় পরও টিকফা চুক্তির আওতায় তেমন কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন তুলে চাপে রাখছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞদের মত, কৌশলগত অবস্থান শক্ত না হওয়ায় দর কষাকষির ক্ষেত্রে পিছিয়ে থাকছে বাংলাদেশ। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের পোশাক খাতে বড় দুই দুর্ঘটনার পর শ্রমমান, কর্মপরিবেশ ও নিরাপত্তার দোহাই দিয়ে 2013 সালে অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। তবে সেই ক্ষতি কাটিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সে বছরই সই হয় আলোচিত টিকফা চুক্তি। কিন্তু 10 বছর পরও সেই চুক্তির কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। অর্থনৈতিক বিচারে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ অর্থ বছরেও দেশটির সাথে আমদানি ও রপ্তানি মিলিয়ে মোট বাণিজ্য হয় $12 বিলিয়ন। তবে এখনও সে দেশে পোশাক বিক্রি করতে ব্যবসায়ীদেরকে শুল্ক গুনতে হয় 16.5% পর্যন্ত। অথচ টিকফা চুক্তির পর বড় প্রত্যাশা ছিল সেই শুল্ক শূন্যে নামানোর। উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। পৃথিবীর যে কোনো দেশের থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যে কর্মপরিবেশ এবং আমরা শ্রমিকদেরকে যেসব সুযোগ সুবিধা দেই, আমার দেশ অনুযায়ী সবচেয়ে ভালো। আমরা আবারও লেবার ল অ্যামেন্ডমেন্ট খুব অতি সত্বর করছি, যেটা অলরেডি মোটামুটি ড্রাফট হয়ে গেছে। সবশেষ টিকফা বৈঠকেও দেশের শ্রমিক অধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেয়া হয় 11 দফা কর্মপরিকল্পনা, যা বাস্তবায়ন সাপেক্ষে আশ্বাস দেওয়া হয় শুল্কমুক্ত প্রবেশাধিকারের। বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত দক্ষতার অভাবে যুক্তরাষ্ট্র থেকে সুবিধা আদায় করতে পারছে না বাংলাদেশ। 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে জিএসপি সুবিধা বাতিল করেছে, সেটাকে যদি আমরা আবার নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো আমাদের খানিকটা ইমেজ
বিল্ড করতে পারতাম আর কি। বিশ্বে একটা সিগন্যাল যেত যে বাংলাদেশ অনেক রিকভার করতে পেরেছে সেখান থেকে, এবং সেটার একটা ইম্প্যাক্ট থাকতো সামনের দিনগুলোতে। শ্রমিকের সুবিধার উপরে কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে, এবং সেটাও কিন্তু আপনার ওভারঅল যে বিনিয়োগের যে সিদ্ধান্ত সেটার মধ্যে কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু তারা কিন্তু বিদেশে বাজারে পাবে না। রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। গরমে জমজমাট ফুটপাত কেন্দ্রিক ডাব, লেবু শরবত, তরমুজ, আনারস সহ নানান ফল ও পানীয়র ব্যবসা। গেল কয়েকদিনে বিক্রি বেড়েছে দ্বিগুণের ওপরে। অন্যদিকে চাহিদা বাড়ায় অতিরিক্ত দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ঢাকা মেডিকেলের সামনে প্রায় 1 দশক ধরে ডাব বিক্রি করছেন মোহাম্মদ সবুজ। সাধারণত চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের লক্ষ্য করে এই ব্যবসা পেতে বসলেও এবার সেই বাণিজ্যের লক্ষ্য হিসেবে ধরা দিয়েছে তীব্র গরম। ফলে স্বাভাবিক সময়ের 1000 টাকা মুনাফা মাত্র কয়েকদিনে উঠে গেছে দ্বিগুণে। সপ্তাহ 10 দিন আগে একটা ডাব আমরা যদি 60 টাকা কিনতাম তাহলে 80 টাকা বিক্রি করতাম, কিন্তু এখন একটা ডাব কিনা পরে 90 টাকা 100 টাকা, এখন 120 টাকা 10 টাকা এরকম বিক্রি করা লাগে। আমার পাটে 3 থেকে 3,500 টাকা। প্রচণ্ড গরমে নিজেকে একটু স্বস্তি, মানে নিজেকে একটু ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য মানে ডাব, কিন্তু তুলনামূলক মানে দাম যথেষ্ট বেশি। একই এলাকায় লেবুর শরবত বিক্রি করা মোহাম্মদ হোসেনের ব্যস্ততা এতটাই বেড়েছে যে দম ফেলবার সুযোগও পাচ্ছেন না কখনো কখনো। একের পর এক ক্রেতাকে চাহিদা মতো পানীয় সরবরাহ করতেই পার হয়ে যাচ্ছে পুরো দিন। তার মতে ঈদের ছুটি কাটিয়ে দোকান খোলার পর খুব বেশি ভিড় না থাকলেও বর্তমানে প্রতিদিন বিক্রি ছাড়িয়েছে 4000 টাকা। বার্থডে মনে করেন 3 থেকে 4000, কোনো সময় 5000 এরকম মনে করেন চাহিদা হবে। আর আগে মনে করেন 2000, 1500 এরকম হইতো। গরমের তাপমাত্রা বেশি, এই কারণে মনে করেন সবাই ঠান্ডা খায়, শরবতটা পছন্দ করে। এখন ঢাকাতে টিকা যায় না, এখন যেভাবে বাঁচতে তো হবে, ঠান্ডা ঠান্ডা খাইয়ে যেভাবে বাঁচতে হবে। ডাব এবং শরবত ছাড়াও নানা রকম রসালো ফলের চাঙ্গা বিক্রি তীব্র গরমে। নগরীর বিভিন্ন প্রান্তের ফুটপাথে তারই ব্যবসা পেতে বসেছে অসংখ্য উদ্যোক্তা। আনারস, তরমুজ, শশা থেকে শুরু করে পেঁপে, গাজর, এমনকি নতুন বাজারে আসা কাঁচা আমের বিক্রি জমজমাট। মানুষের অবস্থা অনেক খারাপ গরমের তাপে, এই জন্য আমরা ব্যবসাও ভালো। 2000, 1500-1200 টাকা এমন লাভ হয়। আগের থেকে বেশি হয় বেচা কিনা। গরমে আনারসের প্রতি চাহিদা বেশি। মেডিকেলের মধ্যে ছিলাম, মেডিকেলের মধ্যে বেরিয়ে এসে 1 গ্লাস শরবত খেলাম, একটা শসা কিনে খেলাম। তবে প্রায় প্রতিটি খাবার ও পানীয়তে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের, যেখানে সবচেয়ে এগিয়ে রয়েছে ডাব। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। তীব্র গরমে হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাদের সেবায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। কর্মকর্তারা জানান, গেল 2 যুগ ধরে আধুনিক সব যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রোগ শনাক্তে রয়েছে আধুনিক প্রযুক্তির ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও মাইক্রোস্কোপ থেরাপি মেশিন। বিশ্বজ্জার হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান জানান, সংশ্লিষ্টদের আন্তরিক সেবার কারণে দেশ বিদেশের বহু রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। সারা বিশ্বেই গরমের তীব্রতা বাড়ছে এবং ঋতুর পরিবর্তন, আমাদের বিভিন্ন পলিউশন, মানবসৃষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশেও এখন কিন্তু গরমের তীব্রতা অনেক বেড়ে গিয়েছে। তো এই গরম, এই ঋতুতে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই ঋতুতে কমন যে সমস্যা হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক। হঠাৎ করে আপনি হিটের কারণে স্ট্রোক করে পড়তে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন। এই জন্য আমাদের যখন আমরা বাহিরে বের হব তখন ঢিলে ঢালা সুতি কাপড় ব্যবহার করব, পর্যাপ্ত আমরা পানি খাব এবং চেষ্টা করব আমরা যেন আলো বাতাস যুক্ত খোলামেলা জায়গায় থাকতে পারি বা চলাফেরা করতে পারি। এই ক্ষেত্রে আমাদের বেশি নজর দিতে হবে যারা বয়স্ক আছেন এবং যারা শিশু। এই 2 শ্রেণীর রোগীদের আমাদেরকে বেশি কেয়ার নিতে হবে। তো তৈলাক্ত খাবার,
ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার আমরা পরিত্যাগ করব। হাঁটা চলাফেরা আমরা অ্যারোবিক্স এক্সারসাইজ বলি, এই সকল এক্সারসাইজগুলো করতে হবে। আমাদের পুকুর আবার তৈরি করতে হবে, সাঁতার কাটতে হবে, রাস্তাঘাট দখল না করে রাস্তাঘাটে আমাদের হাঁটার ব্যবস্থা করতে হবে, প্রচুর গাছপালা লাগাতে হবে, খোলামেলা পরিবেশ তৈরি করতে হবে। যারা আমরা শহরে থাকি, এই শহরে যারা কনস্ট্রাকশন করছেন যে সকল কোম্পানিগুলা, তারা বিল্ডিংগুলোকে একটা সুন্দর পরিবেশে তৈরি করবেন এবং র্যাম্প রাখবেন, লিফটগুলা খোলামেলা রাখবেন, প্রয়োজনে ছাদে সুইমিং পুলের ব্যবস্থা করতে হবে। আমাদের জায়গা নষ্ট হচ্ছে, এটা আমরা কিভাবে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারি। এই সকল ব্যবহার আমরা শারীরিক অক্ষমতা, মানসিক অক্ষমতা, আমাদের হতাশা, বিষাদ এগুলো অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারবো। অনুষ্ঠিত হলো দেশের ফল ও শাকসবজি রপ্তানিকারকদের সভা। রাজধানীর একটি কনভেনশন হলে সভায় বক্তারা বলেন, বিদেশে প্রচুর চাহিদা থাকায় ফলমূল বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তবে এজন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণাগার ও পরিবহনে কার্গো বিমানের অভাব। এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে রপ্তানি বহুগুণ বাড়বে বলে মনে করেন ফ্রুট অ্যান্ড অ্যালাইড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ বক্তারা। জবাবে এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট যশোধা জীবন দেবনাথ জানান, কৃষিখাতের উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণ ও কার্গো বিমান কেনায় সরকার আন্তরিক। সাথে বাংলাদেশের তথা বিশ্বের সমস্ত মানুষের সাথে জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। কৃষক বাদ দিয়ে কিন্তু আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। এই পেশাটাকে আমি ইচ্ছা করলেও কিন্তু আমরা যে কেউ একটা ফসল ফলাতে বা একটা সবজি উৎপাদন করতে আমরা যেমন পারবো না, তেমনি এই কৃষকের পেশা কিন্তু চেঞ্জ করে যদি অন্য পেশায় একবার চলে যায় তখন কিন্তু একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে। এই কৃষকদের এখনই কিন্তু টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে, নতুন নতুন কনসেপ্ট ব্যবহার করতে। বাংলাদেশে এখনও কিন্তু টেকনোলজি যে আমরা হাইটেক ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, এই কৃষক যে যন্ত্রপাতিগুলো সেইগুলো যদি সহজলভ্যভাবে সমস্ত জায়গায় পৌঁছায় দিতে পারে এবং এই উৎপাদন থেকে শুরু করে এই উৎপাদনটা প্রোডাক্টটা যাতে রাখতে পারে, সেই জায়গাটা একটা কোল্ড স্টোরেজ প্রতিটা ইউনিয়ন না হলেও প্রতিটা অন্তত উপজেলা লেভেলে একটা কোল্ড স্টোরেজ থাকবে বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদ এই উপজেলাতে। তাহলেই কিন্তু দেশে কৃষকরা বেঁচে থাকবে, কৃষক বাঁচলে পরে আমরা বাঁচব। বর্তমানে যে আমাদের ইসরায়েল এবং গাজার যে যুদ্ধের কারণে কিন্তু এই পেয়ারটা পরিবহন ব্যয়টা আরও বেড়ে গেছে। এবার আমি যদি উদাহরণস্বরূপ বলি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ঢাকা লন্ডন সেক্টর এবং ম্যানচেস্টার সেক্টরে পরিবহন ব্যয় গত 2 মাসে 7 বার বাড়িয়েছেন। যেখানে ছিল প্রায় 180 থেকে 90 টাকা, সেখানে কিন্তু এখন 400 টাকা হয়ে গেছে পার কেজি। কিন্তু পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে কিন্তু এই হারে বাড়েনি, বেড়েছে বাট এই হারে বেড়েনি। তাদের হয়তো 180 টাকার মধ্যে 250 টাকা হয়েছে। এই যে পার্থক্য কারণে কিন্তু আমাদের রপ্তানিকারকরা ওই সেক্টরে কিন্তু এখন এই উচ্চ পরিবহন ব্যয়ের কারণে কিন্তু আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হচ্ছে। তো আমি আশা করব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু এইটা বিবেচনায় রেখে একটু ভাড়া পূর্ণ নির্ধারণ করা জরুরি, যার ফলে আমাদের কিন্তু রপ্তানি বৃদ্ধি পাবে। না হলে কিন্তু আমাদের রপ্তানি হয়তো হ্রাস পেতে পারে। সরকার এই বিষয়ে খুবই আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেখানে যে সমস্যাগুলো আছে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু নির্দেশনা প্রদান করেছেন। দর্শক, এই ছিল আজকের ফিট এলিগেন্স বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।